আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করাটা যতটা কঠিন মনে হয় আসলে কিন্তু ততটা নয়। আজকের এই বিশেষ এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা দারুণ একটা সিম্পল রোডম্যাপ ধরে এমন 10টি লেসন ও 5টি মূল ধাপ ডিকোড করব যা যে কোনো মানুষের টাকা পয়সা নিয়ে ভাবনার জগৎটাই পুরোপুরি বদলে দিতে পারে। চলুন তাহলে ধাপে ধাপে দেখে নিই আমাদের আজকের এই 5টি মূল ফোকাস এরিয়া। ওয়েলথ মাইন্ডসেট তৈরি করা, ফাইন্যান্সিয়াল ফাঁদগুলো এড়িয়ে চলা, ইন্ডেক্স ফান্ডের জাদু, মার্কেটের নয়েজ বা গুজব থেকে দূরে থাকা এবং সবশেষে সম্পদের দুটি গুরুত্বপূর্ণ পর্যায়। ফেজ 1, বিল্ডিং আ ওয়েলথ মাইন্ডসেট। সম্পদ গড়ার এই যাত্রায় সবার আগে দরকার টাকার প্রতি আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির একদম খোলো নলচে বদলে ফেলা। টাকা আসলে কি? অনেকেই ভাবেন টাকা মানেই দামি গাড়ি বা লোক দেখানো স্ট্যাটাস, কিন্তু না, টাকাকে সঠিকভাবে বুঝতে পারলে দেখবেন এটা আসলে একটা টুল বা হাতিয়ার। এটা নিষ্ঠুর মনিব নয়, বরং এটা দিয়ে আমরা নিজেদের জন্য সময়, ভবিষ্যৎ সম্ভাবনা এবং সবচেয়ে দামি জিনিসটা কিনতে পারি, আর তা হলো মনের শান্তি। আসল লক্ষ্যটা তো ভাই স্বাধীনতা অর্জন করা, বাইরের ওই ক্ষণস্থায়ী চাকচিক্য নয়, তাই না? আর্থিক স্বাধীনতার বিষয়টা একটা ক্লাসিক গল্প দিয়ে খুব দারুণভাবে বোঝা যায়। একবার বহু বছর পর দুই বন্ধুর দেখা হলো। একজন সাধারণ সন্ন্যাসী আর অন্যজন রাজার মন্ত্রী। সন্ন্যাসীর সাধারণ ডাল ভাতের জীবনযাপন দেখে মন্ত্রী একটু তাচ্ছিল্যে সুরে বললেন, রাজার মন জয় করা শিখলে অন্তত এমন ডাল ভাত খেয়ে কাটাতে হতো না। উত্তরে সন্ন্যাসী খুব শান্তভাবে একটা মোক্ষম জবাব দিলেন, বললেন, ডাল ভাত খেয়ে বাঁচা শিখলে আর রাজার গোলামি করতে হতো না। একবার ভাবুন কথাটা। এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স শুধু কারি টাকা আয়ের ওপর নির্ভর করে না, বরং নিজের খরচের লাগামটা টেনে ধরার ওপর পুরোপুরি নির্ভরশীল। এবার আসছি ফেজ 2তে, অ্যাভয়েডিং কমন ফাইন্যান্সিয়াল ট্র্যাপস। আমাদের সমাজ বেশ কিছু বিপজ্জনক আর্থিক ফাঁদকে একেবারে নর্মাল ব্যাপার বলে ধরে নেয়। চলুন দেখি সেগুলো কি। সত্যি বলতে কি, ওয়েলথ বিল্ড করার ফর্মুলাটা অভাবনীয়ভাবে সোজা। মাত্র 3টে স্টেপ: আয়ের চেয়ে কম খরচ করা, বাকি টাকাটা ইনভেস্ট করা, আর সব ধরনের ধার দেনা বা লোন থেকে 100 হাত দূরে থাকা। শুনতে খুব ইজি লাগছে, তাই না? কিন্তু বাস্তবে এই সিম্পল নিয়মগুলো মেনে চলাটাই সবচেয়ে কঠিন কাজ। লোন বা ইএমআই কিভাবে আমাদের ব্রেনকে ধোঁকা দেয় সেটা রীতিমতো অবাক করার মতো। লোন হলো আক্ষরিক অর্থেই একটা জোকের মতো। ধরা যাক একটা নতুন গাড়ির কথা। ইএমআই এর অফার দেখলে মানুষ গাড়ির আসল উপযোগিতার কথা ভুলে গিয়ে অপ্রয়োজনীয় লাক্সারির দিকে ছুটে যায়। আর ফলাফল, আজকের দিনের এই ক্ষণস্থায়ী শখ মেটাতে গিয়ে ভবিষ্যতের সমস্ত সম্পদকে এই লোন জোকের মতো শুষে নিতে থাকে। ইটস আ হিউজ ট্র্যাপ। তবে শুধু লোন নয়, আরেকটা বড় ফাঁদ হল মিসঅ্যালাইন্ড পার্টনার। হ্যাঁ, জীবনসঙ্গী নির্বাচনের সাথে আর্থিক স্বাধীনতার ভীষণ গভীর একটা সম্পর্ক আছে। এমন একজন সঙ্গী বেছে নেওয়া অত্যন্ত জরুরি, যার সাথে ফিন্যান্সিয়াল ফিলসফিটা পুরোপুরি মিলে যায়। দুজনের খরচের অভ্যাস যদি সম্পূর্ণ আলাদা হয়, বা ধরুন দুজনেরই আলাদা আলাদা হিডেন অ্যাকাউন্ট থাকে, তাহলে সংসারে শুধু অশান্তিই বাড়ে। তাই ভবিষ্যতে ভয়াবহ মানসিক আর অর্থনৈতিক চাপ এড়াতে যে কোনো কমিটমেন্টের আগেই টাকা পয়সা নিয়ে একদম খোলামেলা আলোচনা হওয়াটা মাস্ট। আর একটা ফাঁদ হল কিছু ওয়েল ড্রেসড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। এদের থেকে খুব সাবধানে থাকতে হবে। এরা ইনভেস্টিংকে ইচ্ছাকৃতভাবে রকেট সায়েন্সের মতো এমন জটিল করে তোলে যেন সাধারণ মানুষ কিছুই বুঝতে না পারে। এদের মূল উদ্দেশ্য কিন্তু মার্কেটের থেকে বেশি প্রফিট দেওয়ার নয়, বরং গাল ভরা সব শব্দ ব্যবহার করে সাধারণ মানুষের পকেট কেটে নিজেদের মোটা অঙ্কের কমিশন পকেটে পোড়া। ইনভেস্টমেন্টের বেসিক নিয়মগুলো একবার আয়ত্ত করে নিলে এই ধরনের অ্যাডভাইজারদের আর কোনো দরকারই পড়ে না। আর এখান থেকেই আমরা চলে আসছি ফেজ 3তে, উইনিং উইথ ইন্ডেক্স ফান্ডস। এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কোর পার্ট। ইন্ডিভিজুয়াল স্টকের বদলে ইন্ডেক্স ফান্ডের মতো আল্টিমেট ইনভেস্টমেন্ট টুলের যে কতটা ক্ষমতা, সেটা এবার আমরা দেখব। আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়াল স্টক বেছে নেওয়ার চেষ্টা করাটা বলতে গেলে এক ধরনের চরম বোকামি। ব্যাপারটা অনেকটা রাস্তার অন্ধকার গলিতে মারামারির সময় ব্রুসলির মতো ফ্ল্যাশি কিক মারার চেষ্টা করার মতো। হিরোগিরি দেখাতে গেলে যেমন মুখ থুবড়ে পড়ার চান্স থাকে, স্টক পিকিংও ঠিক তেমনই। সত্যিকারের আর্থিক যোদ্ধারা অহেতুক লোক দেখানো ঝুঁকি নেন না। তারা নিজেদের পাও মাটিতে শক্ত করে রাখেন এবং নির্ভরযোগ্য প্রমাণিত কৌশল বেছে নেন। তাহলে এই ইন্ডেক্স ফান্ড জিনিসটা আসলে কি?
চলুন একটু তলিয়ে দেখি কেন এটা মাথা ব্যথা ছাড়াই বিশাল সম্পদ গড়ার সবচেয়ে সেরা উপায়। সোজা কথায় ইন্ডেক্স ফান্ড হলো এমন একটা সিম্পল কিন্তু হাইলি এফিশিয়েন্ট সিস্টেম, যার মাধ্যমে নিফটি 50 বা S&P 500-এর মতো টপ পারফর্মিং কোম্পানিগুলোতে একেবারে একসাথে ইনভেস্ট করা যায়, মানে একটা ঝুড়িতেই বাজারের সেরা ফলগুলো পেয়ে যাওয়া। এখানে ফিজ বা ম্যানেজমেন্ট কস্টের বিশাল পার্থক্যটা একটু খেয়াল করুন। এটা আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার। অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে যেখানে 2.5% পর্যন্ত চার্জ কেটে নেওয়া হয়, সেখানে ইন্ডেক্স ফান্ডে তা থাকে মাত্র 0.2%-এর আশেপাশে। এই এক্সপেন্স রেশিও সামান্য রাখার মানে হল কম্পাউন্ডিংয়ের আসল জাদুটা খোদ ইনভেস্টরের জন্য কাজ করবে, কোনো ফান্ড ম্যানেজারের পকেট ভরানোর জন্য নয়। ডিফারেন্সটা সত্যি চোখে পড়ার মতো। সব মিলিয়ে বলতে গেলে ইন্ডেক্স ফান্ড হলো একটা সেলফ ক্লিনজিং ওয়েলথ মেশিন। এটা অটোমেটিক্যালি খারাপ পারফর্ম করা কোম্পানিগুলোকে ছেঁটে ফেলে এবং শুধুমাত্র উইনিং কোম্পানিগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। একটু ইতিহাস ঘাটলেই দেখা যায় বিশ্বযুদ্ধ বা মহামারীর মতো গ্লোবাল ক্রাইসিস আসার পরও লং টার্মে ইন্ডেক্স ফান্ডের গ্রাফ সবসময় ওপরের দিকেই উঠেছে। তাই ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে জুয়া খেলার চেয়ে ইন্ডেক্স ফান্ডে টিকে থাকাটাই হলো আসল বুদ্ধিমানের কাজ। ফেজ 4, ইগনোরিং মার্কেট নয়েজ। সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করা হয়ে গেলে পরবর্তী সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হল মার্কেটের ওঠানামার সময় নিজেদের সাইকোলজি বা আবেগ নিয়ন্ত্রণ করা। এই জায়গাটাতে বিয়ার এবং ফোমের অ্যানালজিটা একদম পারফেক্ট। গ্লাসের ভেতরে থাকা বিয়ার হল কোম্পানির আসল ব্যবসা, প্রোডাক্ট এবং হার্ডওয়ার্ক, যাকে আমরা বলি সলিড বিজনেস ভ্যালু। আমাদের পুরো ফোকাসটা এই বিয়ারের উপরই থাকা উচিত। আর গ্লাসের উপরের ওই যে ফেনা বা ফোম, সেটা হলো মিডিয়ার গুজব, প্যানিক আর মার্কেটের সাময়িক ওঠানামা। নিউজ চ্যানেলগুলো টিআরপি বাড়ানোর জন্য এই ফোমটাকেই অতিরঞ্জিত করে দেখায়। তাই সত্যিকারের ওয়েলথ বিল্ড করতে চাইলে এই ক্ষণস্থায়ী ফোম বা নয়েজগুলোকে সম্পূর্ণ ইগনোর করতে হবে। জাস্ট ইগনোর ইট। এবার আমরা চলে এসেছি একেবারে শেষ ধাপে, ফেজ 5, দ্য 2 স্টেজেস অফ ওয়েলথ। জীবনের বয়স বাড়ার সাথে সাথে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কিভাবে বদলাতে হয় সেটা এবার আমরা দেখব। একজন ইনভেস্টরের স্ট্র্যাটেজি জীবনের 2 পর্যায়ে এসে নাটকীয়ভাবে পাল্টে ফেলা দরকার। প্রথমটা হলো ওয়েলথ অ্যাকিউমুলেশন স্টেজ, মানে ক্যারিয়ারের শুরুর দিকে যখন রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি থাকে, তখন 100% স্টকে ইনভেস্ট করে অ্যাগ্রেসিভ গ্রোথ দরকার। আর দ্বিতীয়টা হলো ওয়েলথ প্রিজার্ভেশন স্টেজ, যখন অবসরের সময় ঘনিয়ে আসে, তখন মার্কেট ক্র্যাশ থেকে নিজের কষ্টার্জিত সম্পদ রক্ষা করার জন্য একটা পুরোপুরি ডিফেন্সিভ পজিশন নিতে হয়। যারা এই প্রিজার্ভেশন বা সম্পদ রক্ষার পর্যায়ে আছেন, তাদের পোর্টফোলিওটা ঠিক কেমন হওয়া উচিত? ঠিক এই চারটার মতো ব্যালেন্সড। 75% থাকবে স্টকে, যাতে গ্রোথটা থেমে না যায়। 20% থাকবে বন্ডে, যা পোর্টফোলিওতে স্ট্যাবিলিটি আনবে। আর বাকি 5% থাকবে ক্যাশ, যে কোনো এমার্জেন্সি সামাল দেওয়ার জন্য। এই ধরনের অ্যালোকেশন যে কোনো মার্কেট ক্র্যাশের সময় দারুণ একটা ফাইন্যান্সিয়াল আর ইমোশনাল সেফটি নেট তৈরি করে। আমাদের আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে ভেবে দেখার অনুরোধ করব। একটু সময় নিয়ে ভাবুন তো, সম্পদ অর্জনের এই দীর্ঘ যাত্রায় বর্তমানে কে ঠিক কোন পর্যায়ে আছেন, আর সেই ইঁদুর দৌড় বা র্যাট রেস থেকে চিরতরে বেরিয়ে আসার জন্য আজ ঠিক এই মুহূর্তে কোন সিম্পল স্টেপটা নেওয়া যেতে পারে। আলটিমেট ফ্রিডমের পথে হাঁটার সময় কিন্তু এখনই। থিঙ্ক অ্যাবাউট ইট।